আমি প্রভাত সঙ্গীত নিয়ে সেই 82 সাল থেকেই চর্চায় রয়েছি। অনেক শিল্পীর সাথে আমার যোগাযোগ রয়েছে, অনেক প্রভাত সঙ্গীতের অনুষ্ঠান করেছি। তো বীরভূমে এসে এই কালীচরণ এর কণ্ঠে একটা প্রভাত সঙ্গীতের অন্য একটা জাদু রয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত যে এইরকম শিল্পীদেরকে আমরা যথাযোগ্য জায়গায় নিয়ে যেতে পারছি না। এটা আমাদের মানে দুর্বলতা, যে এরা যদি ঠিকমতো, বিশেষ করে শান্তিনিকেতনে থেকে আমার এটা অত্যন্ত কষ্টের যে শান্তিনিকেতন থেকে বিশ্বমানের একটা প্রভাত সঙ্গীতের দল আমি তৈরি করতে পারিনি। নাচের ক্ষেত্রে কিছুটা সাকসেস হয়েছি। নাচের ক্ষেত্রে যাদেরকে নিয়ে কাজ করছে ওরা এই আন্দামান ঘুরে এলো, বাংলাদেশ ঘুরে এলো, নেপাল ডাকছে, বিদেশে ডাকছে, নাচের দলকে ডাকছে, কিন্তু প্রভাত সঙ্গীতের শিল্পীদেরকে সেভাবে কেউ ডাকছে না। এটা আমার অত্যন্ত কষ্টের জায়গা শান্তিনিকেতনে থেকে। যাই হোক, আগামী দিনে আশা করি প্রভাত সঙ্গীত নিয়ে আমরা শান্তিনিকেতনে ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। তো সেটা যত তাড়াতাড়ি করা যায় আমরা সেই চেষ্টায় রয়েছি। লাঞ্চের আগে আমি ডেকে নিয়েছি মাননীয় ডক্টর সুমিত্রা খান মহাশয়কে। তিনি আমাদের সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি, প্রেসিডেন্ট। তো দিয়ে মহাদেবদা অনেকগুলো কথা বললেন আনন্দমার্গের আনন্দমূর্তিজির শিষ্যদের, ভক্তদের সম্পর্কে। উনি আনন্দমূর্তিজিকে সাক্ষাৎকার তার সাথে হয়নি, কিন্তু এখন ওনার হচ্ছে। ওনার সাথে আনন্দমূর্তিজি দেখা করছেন, কোথায় না ওনার বাড়িতে গিয়ে দেখা করছেন। স্বপ্নে আনন্দমূর্তিজি তার বাড়িতে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। এই গল্প আমরা ওনার কাছ থেকে শুনতে পাচ্ছি। তো আচ্ছা, উনি বলবেন ভাষা উন্নতির পথপ্রদর্শক শ্রী প্রভাত রঞ্জন সরকার। ভাষা উন্নতির পথপ্রদর্শক। তো প্রভাত রঞ্জন সরকারকে আমরা সবাই জানি আধ্যাত্মিক গুরু, তিনি ধর্মগুরু। তিনি ভাষার উন্নয়নের ব্যাপারে যে অসাধারণ কাজ করেছেন, ভাষা চর্চার জগতে, ভাষাতত্ত্বের, ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে 40খানা তিনি বই লিখেছেন। যে বইগুলোর মধ্যে ভাষাতত্ত্বের সব বিষয় নিহিত রয়েছে। তো সেগুলো তিনি আজকাল পাঠ করছেন। বর্ণবিজ্ঞান, বর্ণবিচিত্রা, তারপরে ব্যাকরণ বিজ্ঞান। তো সেখান থেকে পথপ্রদর্শক প্রভাত রঞ্জন সম্পর্কে তিনি যা বুঝেছেন সেটা আমাদের সামনে, আপনাদের সামনে উপস্থাপন করছেন। সবাইকে, দিদিকে আন্তরিক অভিনন্দন। নমস্কার। সকলকে নববর্ষের শ্রদ্ধা, গুরুজন পদে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার নিবেদন ভাষা উন্নতির পথপ্রদর্শক শ্রী প্রভাত রঞ্জন সরকার। বিজ্ঞান প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, বিজ্ঞান মানুষকে মহাশক্তি দিয়েছে, সেই শক্তি যখন সমস্ত সমাজের হয়ে কাজ করবে তখনই সত্যযুগ আসবে। আজ সেই পরম যুগের আহ্বান এসেছে। আজ মানুষকে বলতে হবে, তোমার এই শক্তি অক্ষয় হোক কর্মের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে জয়ী হোক। মানুষের শক্তি দৈব শক্তি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা নাস্তিকতা। ভাষা উন্নতির পথপ্রদর্শক হিসাবে শ্রী প্রভাত রঞ্জন সরকারের
সমুদ্র সম জ্ঞান ভাণ্ডার থেকে কিছু সামান্য নুড়ি পাথর সংগ্রহ করে গঙ্গা জলে গঙ্গা পুজো করার চেষ্টা করেছি মাত্র। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শ্রী প্রভাত রঞ্জন সরকার বলেন, ক্রিয়াত্মক জগতে বিজ্ঞানবাদে এক পাও চলার জন্য মনে রাখতে হবে এই বিজ্ঞানের অভিপ্রয়োগ দেশ, কাল, পাত্র অনুযায়ী পরিবর্তিত হয়। একই কালে দৈশিক ও পাত্রিক পরিবর্তন হতে পারে, যেমন কুৎসা হয়ে যায় কেচ্ছা। এই উচ্চারণ বিকৃতি ঘটে প্রথমত ব্যষ্টি বিশেষের শারীরিক সংস্থান অনুযায়ী, দ্বিতীয়ত রক্তগত পরিবর্তন অনুযায়ী এবং তৃতীয়ত আবহাওয়াগত পরিবর্তন অনুযায়ী। তিনি বলেন, উত্তর চট্টগ্রামের কথ্য ভাষা খাঁটি বাংলা উচ্চারণ রীতিতে বিদেশি প্রভাব নেই, কিন্তু দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার ব্রহ্মদেশের পাশে থাকায় মগ উচ্চারণ শৈলীর প্রভাব পড়েছে, ফলে উচ্চারণ হয়ে গিয়েছে অবৈদিক, যদিও ভাষাগত বিচারে তা খাঁটি বাংলা। অসমীয়া ভাষাতেও তাই। অসমীয়া ভাষায় চয়ের উচ্চারণ হয়ে যায় শয়ের মতো, টবর্গের উচ্চারণ তবর্গের নিকটবর্তী, আর টবর্গ তবর্গের মধ্যে পারস্পরিক আদান প্রদান হয়ে যায়, যেমন কুটিল হয়ে যায় কতকটা কুটিলের মতো। ভাষা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর সব ভাষাই এক সূত্রে বাঁধা, সূত্রে মণিগণাইব। কোনো ভাষাই নিয়মের বাইরে যায় না। যে ভাষাগুলো প্রাকৃত সুরের রেশ বয়ে চলত, তাদেরও শেষ পর্যন্ত নিয়মের বন্ধনে আসতে হয়েছিল। যখন লিপিমালা ছিল না, তার আগেও শব্দবিজ্ঞানের উপর দাঁড়িয়ে থাকা ভাষাগত ধ্বনিবিজ্ঞান ছিল। লিপি না থাকলেও বর্ণমালাগত বিন্যাস ছিল। যেমন ঋগ্বেদের সময় ক, খ, গ, ঘ ছিল, কিন্তু কিভাবে লিখতে হয় লোকে তা জানতো না। সে সময় মানুষ অক্ষর চিনত না, কিন্তু উচ্চারণ জানত, লিখতে জানতো না। সে সময় এই বর্ণমালাগত বিন্যাস অনুযায়ী ছান্দসিকতা নির্ধারিত হতো। তিনি বলেন, প্রত্যেক ভাষারই কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যই এক ভাষা থেকে অন্য ভাষাকে পৃথক করে রাখে। আবার এমন কতগুলি জিনিস থাকে যা সব ভাষাতেই এক, যেমন উপসর্গ ও প্রত্যয়। বাংলা তথা আর্য ভারতীয় ভাষাগুলি সবাই সংস্কৃত সংজাত, কিন্তু ভারতের যে দ্রাবিড় গোষ্ঠীর ভাষাসমূহ আছে তা অস্ট্রিকো নিগ্রোয়েড গ্রুপের ভাষা। এগুলি হলো তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও তুলু। তামিল কথাটা এসেছে দ্রাবিড় শব্দ থেকে, দ্রাবিড়, দ্রামিড়, দামিল, তামিল। বাংলা একটা জীবিত ভাষা, এর নিজস্ব অনেক প্রত্যয় আছে, যেমন গিরি, দাদাগিরি, পনা, বেলাল্লা পনা, ইয়া, হাবাতিয়া, হাবাতে, ইলা, আ, দেখিলা, আ দেখলে। ভারতীয় ভাষাগুলির অন্যতম পুরনো ভাষা হলো তামিল ভাষা। তামিল ভাষা 4000 বছরের পুরনো ভাষা। তামিলের দুই কন্যা, নর্দার্ন ডেমি তামিল, সাদার্ন ডেমি তামিল। নর্দার্ন ডেমি তামিলের মধ্যে আছে দুটো ভাষা, তেলেগু ও কন্নড়। সাদার্ন ডেমি তামিলের মধ্যে দুটি ভাষা, তামিল ও মালায়ালাম। এছাড়া তুলু বলে আরেকটি ভাষা আছে, যেটি নর্দার্ন ডেমি তামিল ও সাদার্ন ডেমি তামিলের মিশ্রণ। তিনি আরও বলেন, অনেকে মনে করেন তামিল মাঙ্গা থেকে ইংরেজি ম্যাঙ্গো কথাটা এসেছে, কিন্তু তা নয়। বাংলা ভাষাতে যাকে আম বলে তাকেই ইংরেজিতে ম্যাঙ্গো বলার অন্য কারণ আছে।
মিস্টার রাইসকারি বলে একজন ইংরেজ ভদ্রলোক ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এদেশে চাকরি করতে আসেন। তিনি প্রথম সাহেব যিনি তার মেম সাহেবকে এদেশে এনেছিলেন। মিসেস রাইসকারি ও মিস্টার রাইসকারি দুজন মিলে অনেক বাংলা তথা ভারতীয় শব্দকে ইংরেজি শব্দ সম্ভারে অন্তর্ভুক্ত করে গেছেন। শোনা যায় এদেশে এসে মেম সাহেব যে রাত্রিতে প্রথম প্যাঁচার ডাক শুনলেন, তিনি তাতে বিচলিত হয়ে কয়েকবার হরি বল বলে চিৎকার করেছিলেন এবং আয়াকে জিজ্ঞেস করেছিলেন, এটাই কি সেই বিখ্যাত সুন্দরবনের কুঁদোবাগের রয়্যাল বেঙ্গল টাইগার আর কি আওয়াজ? তাতে আয়া বলেছিলেন, না মেম সাহেব, এটা উল্লু, উর্দুতে পেঁচাকে উল্লু বলে। তাতে মেম সাহেব বলেছিলেন, ওহ হরি বল, এর নাম আয়ুল। উর্দু শব্দ উল্লু বিবর্তিত হয়ে আউল রূপে ইংরেজি অভিধানে অন্তর্ভুক্ত হল। সেই মিস্টার রাইসকারির বাড়ির সামনে দিয়ে আমওয়ালা যখন যেত, তখন মিসেস রাইসকারি সেই সুস্বাদু ফলটি না কিনে থাকতে পারতেন না। তিনি সঙ্গে সঙ্গে তার আর্দালিকে বলতেন, ম্যান গো গো, অর্থাৎ যাও যাও আমওয়ালাকে। আর্দালি ভাবতে শুরু করলে আমকেই বুঝি মেম সাহেব ম্যাঙ্গো বলছি। সেই থেকে আমওয়ালাকে যেতে দেখলে আর্দালি নিজে থেকেই মেম সাহেবকে বলতো, মেম সাহেব ম্যাঙ্গো ম্যাঙ্গো। কালক্রমে এই ম্যাঙ্গোটাই আমের ইংরেজি প্রতিশব্দ হয়ে দাঁড়ালো। শ্রী প্রভাতরঞ্জন সরকার নানাভাবে ভাষা উন্নত হওয়ার পথ দেখিয়ে গেছেন। তিনি বলেন, এই রকম অনেক শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, এগুলির অনেকেরই হয়তো কোনো পরিচয় খুঁজে পাওয়া যাবে। এদের উপসর্গ মূল ধাতু বা প্রত্যয় খুঁজতে যাওয়া বৃথা। তবু এই সব শব্দগুলিকে ভাষার অঙ্গীভূত করে নেওয়াই ভালো। কোনো শব্দকেই দূরে ঠেলে দেওয়া চলবে না। আজকাল উর্দু সমঝৌতা কথাটা বাংলায় খুব প্রচলিত হয়েছে। বাংলায় এর নিজস্ব শব্দ হচ্ছে বোঝাপড়া, তবু অনেকে সমঝৌতা শব্দটাই বেশি ব্যবহার করছে। এই ধরনের অনেক শব্দ এসেছে ও ভবিষ্যতে আসবে। যেগুলি আসছে সেগুলিকে আসতে দেওয়াই সমীচীন। কালের বিচারে যা থাকবার তা থাকবে, যা যাবার তা চলে যাবে। জোর করে কোনো ভাষাকে ঠেকিয়ে রাখলে ভাষার ক্ষতি হয়। দেওয়া নেওয়ার মধ্য দিয়ে ভাষা উন্নত হয়। তাই দেওয়া নেওয়ার মধ্য দিয়ে এগিয়ে চলতে হবে, তাতে ভাষা উন্নত হবে। নমস্কার। সুমিত্রাদিকে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য। আগামী দিনে প্রভাতরঞ্জনের ভাষাবিজ্ঞানের অন্যান্য দিক সম্পর্কে তিনি আলোকপাত করবেন, এটা আমরা প্রত্যাশা রাখছি। নমস্কার। আজকে 14ই এপ্রিল 2024, পয়লা বৈশাখ 1431, শুভ নববর্ষ। এই শুভ নববর্ষ বরণ করার জন্য, উদযাপন করার জন্য আমরা ফুল্লরাতলায় এসেছি। ফুল্লরাতলা মায়ের মন্দিরে, যেখানে 1959 সালে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি কিন্নাহারে ধর্ম মহাসম্মেলন করতে যাওয়ার পথে আহমদপুরে ছোট লাইনের রেলগাড়িতে উঠে এই লাভপুরের অনতি দূরে যে গাড়ি থেমে যায়, সেখান থেকে পদব্রজে পরমারাধ্য গুরুদেব এই ফুল্লরাতলা মন্দিরে এসেছিলেন। তার সাথে যে সমস্ত ভক্ত সাধক ছিলেন তাদেরকে তিনি
এখানে এসে বলেছিলেন তাদের উদ্দেশ্যে যে এই ফুলরাতলা সেই মন্দির যে মন্দিরে একসময় গৌরাঙ্গ মহাপ্রভু সদল বলে এসে অবস্থান করেছিলেন। সেই অবস্থান থাকাকালীন তিনি এখানে সাধনায় সিদ্ধি লাভ করেন। তিনি আমরা জানি নাম সংকীর্তন প্রচার করার জন্য সারা ভারতবর্ষ ঘুরেছেন, বিভিন্ন তীর্থে পর্যটন করেছেন, কিন্তু তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন এই ফুলরাতলায় এসে 1959 সালের লক্ষ্মী পূর্ণিমার দিন। তো সেই পদার্পণ তিথি, সেই ঐতিহাসিক ঘটনাটাকে স্মরণীয় করে রাখার জন্য, পরমারাধ্য গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আমরা প্রতি বছর এখানে পদার্পণ দিবস উদযাপন করি। এবারও আমরা আজকে ভোর 4টা থেকে প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্তন, তারপরে প্রভাত ফেরি মাধ্যমে, মন্দির পরিক্রমার মাধ্যমে আজকে সারাদিন আমরা এখানে উদযাপন করি। একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বাংলা ভাষাকে কেন্দ্র করে ব্যাকরণ বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকারের ভাষাতত্ত্বের প্রেক্ষাপটে যে বাংলা ভাষার উৎপত্তি বিকাশ সম্পর্কে যিনি যা আলোকপাত করেছেন, চর্চা করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে বাংলা ভাষা যে একটি উজ্জ্বল জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, সেই বার্তা আমরা প্রভাত রঞ্জন সরকারের ভাষাবিজ্ঞানের আলোচনায়, আলাপচারিতায়, তার 40খানা ভাষাবিজ্ঞানের গ্রন্থে আমরা লক্ষ্য করছি। সেই বিষয়ে আলোকপাত করার জন্য সারাদিনব্যাপী আজকে আমাদের আলোচনা চক্র অনুষ্ঠিত হলো। বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মুর্শিদাবাদ থেকে আগত আমাদের মাননীয় সাক্ষী গোপাল দেব মহাশয়। তিনি পারিবারিক কারণে সকালে এখানে এসে পৌঁছতে পারেননি। তো এই আলোচনা সভার বা ফুলরাতলার আকর্ষণে, মার্গ গুরুদেবের আকর্ষণে তিনি আমাদের মধ্যে হাজির হয়েছেন। তো তাকে আমরা আমাদের সংস্থা থেকে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। তাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমাদের মাননীয় শ্রী মহাদেব সেন মহাশয়কে অনুরোধ করি তাকে সাক্ষী গোপাল দেব মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। নমস্কার। মাননীয় মহাদেব সেন মাননীয় সাক্ষী গোপাল দেব মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন। সাধু সাধু, ধন্যবাদ মহাদেবদাকে। আমি এবার মাননীয় সাক্ষী গোপাল দেব মহাশয়কে পরমারাধ্য গুরুদেবের চরণে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় সাক্ষী গোপাল দেব পরমারাধ্য গুরুদেব
শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। মাননীয় সাক্ষী গোপাল দেব আজকের আলোচ্য বিষয় ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকারের ভাষাতত্ত্বের প্রেক্ষাপটে বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে এর উপরে আধারিত করে যে বিষয়টি তিনি নির্বাচিত করেছেন সেটি হচ্ছে বিংশ শতাব্দীর শেষ পর্বে তুলনামূলক ভাষাবিজ্ঞানের জগতে ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাতরঞ্জন সরকারের ব্যতিক্রমী ও আকস্মিক আত্মপ্রকাশ। এটি তার আলোচনার বিষয়, একটি নতুন বিষয়। তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার জগতে এটা আমাদের কাছে এতদিন অজানা ছিল। তো এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে গিয়ে আমাদের এই বিষয়টির প্রতি মানে আমরা এর সন্ধান পাই এবং এটা আমাদের প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা গবেষণা কেন্দ্রের দ্বিতীয় গবেষণামূলক প্রকল্প হিসাবে আমরা এটাকে গ্রহণ করেছি। আমি আর দেরি করছি না, মাননীয় সাক্ষী গোপাল দেব মহাশয়কে তার সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। দীপ্তানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম বিশ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলচলম সর্বাদি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি সদ্গুরুং তং নমামি সদ্গুরুং তং নমামি। আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত সুধীমণ্ডলী এবং জ্ঞানীগুণী যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আজ আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং ধন্যবাদ জানাই প্রভাতরঞ্জন সংস্কৃতি ও সাহিত্য চর্চা ও গবেষণা পরিষদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় ভাষাবিজ্ঞানী রূপে শ্রী প্রভাতরঞ্জন সরকারের ব্যতিক্রমী আত্মপ্রকাশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধ ব্যাপী সুস্থ শরীরে এবং সবল মনে অত্যন্ত সচেতনভাবে সমগ্র মানবজাতির সামগ্রিক কল্যাণের জন্য ভাষা, সাহিত্য, শিল্প, কলা, সঙ্গীত, শিক্ষা, পল্লী উন্নয়ন, সভ্যতা, সংস্কৃতি সহ জীবন ও জগতের বিশ্ববিদ্যার চর্চায় একটি তুলনাহীন মানব জীবনের প্রতিভূ হিসাবে তার ৮০ বছরের অমূল্য জীবন এই বর্ণময় পৃথিবীতে অতিবাহিত করেছেন। জীবন ও জগতের প্রতিটি বিষয়ের প্রতি তার ছিল প্রগাঢ় ভক্তি, শ্রদ্ধা, আকর্ষণ, প্রীতি ও আন্তরিক ভালোবাসা। তিনি মুগ্ধ নয়নে পৃথিবীকে ভালোবেসে ও অবলোকন করে উপলব্ধি করেছিলেন তার জীবনের পরম শান্তি ও আনন্দ এবং পৃথিবীতে বেঁচে থাকার তার জীবনের সার্থকতা, চরিতার্থতা ও যথার্থতা। উদাত্ত কণ্ঠে
আনন্দে উচ্চারণ করেছেন রোমাঞ্চিত চিত্তে ও গভীর আত্মতৃপ্তিতে, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের অন্যতম শ্রেষ্ঠ পুরোধা। ভারতীয় নবজাগরণ তথা রেনেসাঁর পরিপূর্ণতার শেষ আঁচড় তিনি টেনেছিলেন তাঁর ঐতিহ্যবাহী সৃষ্টির মাধ্যমে, সার্থকভাবে ছন্দে, কাব্যে, সাহিত্যে, শিল্পে ও সঙ্গীতে। সসীমের সাথে অসীমের মিলনের মধ্যেই তিনি দেখেছিলেন জীবনের সার্থকতা। তাই তিনি গেয়ে উঠেছিলেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারে, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারে। এই ছিল তার অনুভব, উপলব্ধি এবং অনুভূতি। তবে তিনি বৈরাগ্য সাধনের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির কথা ভাবেননি। তাই বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। জীবন ও জগৎ সম্পর্কে তাঁর এই গভীর উপলব্ধির জন্য তিনি বিংশ শতাব্দীর প্রতি কায়মনা বাক্যে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্বের ইতিহাসে সমগ্র মানব জাতি ও সমগ্র মানব সভ্যতার জন্য বিংশ শতাব্দীর আগমন তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ও বিশেষ বার্তাবহ বলে প্রতিভাত হয়েছিল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই শতাব্দীতে ধূলির ধরণীতে যেন স্বয়ং পরম পুরুষ নেমে এসেছেন সমগ্র পৃথিবীকে ধন্য করার জন্য। তিনি যেন তার উপস্থিতি অনুভব করেছেন এবং পদধ্বনি শুনতে পাচ্ছেন। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই যেন শুনি চরণ ধ্বনি রে। তিনি জগতের সকল মানুষকে আহ্বান করছেন এই বিশ্ব দেবতাকে বরমাল্য ডালাসহ বরণ করার জন্য। তিনি সশ্রদ্ধ চিত্তে বিশ্ববিধাতাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দেখেছেন বিশ্ববিধাতার আশীর্বাদে পৃথিবীব্যাপী জ্ঞানী ও গুণীজনের সমারোহ, যাদের অমূল্য ভাব সম্পদের মাধ্যমে মানুষের জীবন ও জগৎ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের আধুনিক ভাষা বিজ্ঞানের গভীর তত্ত্বের গভীরে যতই প্রবেশ করা যায়, রবীন্দ্রনাথের বিংশ শতাব্দীর জগৎ ও জীবন সম্পর্কে যে উপলব্ধি হয়েছিল তা ততই অনুধাবন করা যায়। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন বিশ্ব সৃষ্টির শুরুতে বিশ্ববিধাতা বিংশ শতাব্দীর পৃথিবীর জন্য একটি বিশেষ পরিকল্পনা করে রেখেছিলেন। সেই পরিকল্পনার একটি বিশেষ অঙ্গ হিসাবে তিনি নিজেকে মনে করেছিলেন। এজন্য বিংশ শতাব্দীর প্রাণ পুরুষকে বরণ করতে রবীন্দ্রনাথ সবাইকে আহ্বান করেছেন, আমন্ত্রণ করেছেন। মধ্যযুগে সর্বপ্রকার অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারের বিরুদ্ধে মানুষ যেদিন জেগে উঠেছিল, সেদিন থেকেই আধুনিক যুগে সূত্রপাত হয়। মানুষ নিজের যুক্তিবাদী, বিচারশীল, স্বাধীন চিন্তা ভাবনার মাধ্যমে সব কিছু যাচাই করে গ্রহণ ও বর্জন করতে শুরু করে। ইতিহাসে যা রেনেসাঁ বা নবজাগরণ নামে খ্যাত। এর ফলে বিশ্ববিদ্যার জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মানুষ অসাধারণ সাফল্য অর্জন করে। দীর্ঘদিনের অজানা অচেনা পৃথিবী মানুষের কাছে আস্তে আস্তে খুব ছোট হয়ে যায়। পৃথিবীর এক প্রান্তের মানুষের সাথে অপর প্রান্তের মানুষের যোগাযোগের ক্ষেত্রে ঐতিহাসিক কারণে ইংরাজি ভাষা আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত হয়। তুলনামূলক ভাষা চর্চার বিষয়টি বিশ্বের ভাষা বিজ্ঞানীদের নজরে আসে। ইন্দো ইউরোপিয়ান প্রধান ভাষাগুলির মধ্যে তাদের নজরে আসে
কিছু সাদৃশ্য। ফ্রান্স বক প্রমুখ ভাষা বিজ্ঞানীরা লক্ষ্য করেন গ্রিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তিনি গভীরভাবে বিশ্লেষণ করে স্থির সিদ্ধান্তে আসেন যে গ্রিক ভাষা থেকে সংস্কৃত ভাষা বহু প্রাচীন। অতএব গ্রিক সহ অন্যান্য ইউরোপিয়ান ভাষার আদি জননী সংস্কৃত। আন্তর্জাতিক ক্ষেত্রে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে। ইন্দো ইউরোপিয়ান ভাষাগুলির আদি জননীর অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষণার সূত্রপাত শুরু হয়। এই উদ্দেশ্যেই বিংশ শতাব্দীতে ভারতবর্ষে এশিয়াটিক সোসাইটির জন্ম। ভাষাবিজ্ঞানী ম্যাক্স মোলার সাহেবের নেতৃত্বে এশিয়াটিক সোসাইটি অনেকগুলো গবেষণা প্রজেক্ট শুরু করে, কিন্তু তারা ইন্দো ইউরোপিয়ান ভাষার উৎস সন্ধানে ব্যর্থ হয়। এহেন অবস্থায় তুলনামূলক ভাষাবিজ্ঞান তত্ত্বের আলোচনার জগতে ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকারের আবির্ভাব আকস্মিক এবং ব্যতিক্রমী। তিনি কোনো সূচনাহীনভাবেই তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার জগতে প্রবেশ করেন এবং আকস্মিকভাবে বিস্ফোরণ তুল্য বিশ্বের তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। 1982 থেকে 1990 এই মাত্র 8 বছরের ব্যবধানে তিনি ভাষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে 40খানা গ্রন্থ রচনা করেন। পৃথিবীর বিভিন্ন মৌলিক ভাষা সম্পর্কে তাঁর যুক্তিনিষ্ঠ রচনা সম্ভার বিশ্ববিদ্যার জ্ঞান জগতে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সংযোজন। বাংলা ভাষাকে কেন্দ্র করেই তাঁর সুদীর্ঘ ভাষাতাত্ত্বিক আলোচনার রচনা বিন্যাস। তিনি ভাষাবিজ্ঞান বিষয়ে যেসব গ্রন্থ রচনা করেছেন সেগুলো হচ্ছে বর্ণবিজ্ঞান 1 খণ্ডে, বর্ণবিচিত্রা 8 খণ্ডে, শব্দচয়নিকা 26 খণ্ডে, প্রভাত রঞ্জনে ব্যাকরণ বিজ্ঞান 3 খণ্ডে, লঘু নিরুক্ত বর্ণপরিচয় 2 খণ্ড করে। এছাড়া রয়েছে প্রয়োজনের পরিভাষা, উপসর্গ প্রত্যয়, নতুনের অভ্যুদয় এবং সরকারস ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। আধুনিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণায় বিশ্বের ইতিহাসে এই মহান গ্রন্থ সম্ভার অমূল্য সম্পদ ও উপহার তুল্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শ্রী প্রভাত রঞ্জন সরকার 1921 খ্রিস্টাব্দে বিহারের জামালপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পৈতৃক ভিটা ছিল বর্ধমানের ব্রাহ্মণপাড়ায়। তাঁর পিতা স্বর্গীয় লক্ষ্মীনারায়ণ সরকার জামালপুরে রেল দপ্তরের কর্মচারী ছিলেন। পিতামহ কুঞ্জবিহারী সরকার বর্ধমান রাজ এস্টেটের দেওয়ান ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত রমারঞ্জন মুখোপাধ্যায় শ্রী প্রভাত রঞ্জন সরকারের বহুমুখী প্রতিভার পরিচয় পেয়ে শান্তিনিকেতনে তিনি তার বহুমুখী সত্তার মূল্যায়নের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তার এই উদ্যোগ সফল করার জন্য শান্তিনিকেতনে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। শান্তিনিকেতনের এই সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শ্রী প্রভাত রঞ্জন সরকারের প্রত্যেকটি সত্তার মূল্যায়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একজন অসাধারণ ব্যতিক্রমী ভাষাবিজ্ঞানী হিসাবে শ্রী প্রভাত রঞ্জন সরকার সারা বিশ্বের ভাষা জগতে যে অতুলনীয় অবদান রেখে গেছেন তার যথার্থ মূল্যায়ন সম্পন্ন করা এই সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের একটি অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। তার স্বপ্ন ছিল বাংলা ভাষাকে বিশ্ব ভাষায় পরিণত করা। এই মহান উদ্যোগের সাফল্যের জন্য
যা যা করণীয় সব ব্যবস্থা বা পদক্ষেপ তিনি গ্রহণ করে গেছেন। সারা পৃথিবীর মানুষের কাছে তিনি ধর্মগুরু ও দার্শনিক হিসাবে পরিচিত। একজন আদর্শ ভাষাতাত্ত্বিক হিসাবে তার পরিচিতি এখনও বিদ্বজ্জন সমাজে অনালোকিত। বাংলা ভাষা ও সাহিত্যের মুষ্টিমেয় কয়েকজন বিদগ্ধ পণ্ডিতের মধ্যে তার পরিচিতি সীমাবদ্ধ রয়েছে। বাংলা ভাষার বিকাশ, বিবর্তন এবং উৎকর্ষ সাধনের জন্য তিনি যে যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেই অবদানগুলির দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের এটা একটা বিশেষ উদ্যোগ। শ্রী প্রভাতরঞ্জন সরকার সর্বকালে সর্বশ্রেষ্ঠ অসাধারণ ব্যতিক্রমী ভাষাবিজ্ঞানী। পৃথিবীতে বহু ভাষাবিদের পরিচয় পাওয়া যায়, কিন্তু বহু ভাষাবিদ হিসাবে প্রভাতরঞ্জন সরকারের আত্মপ্রকাশ একেবারে অভিনব, অসাধারণ ও অতুলনীয়। তার সমগ্র রচনার সম্ভারের মধ্যে একটি বিশেষ তথ্য সবাইকে বিস্মিত এবং অভিভূত করছে যে তিনি বিশ্বের 200টি ভাষা নিয়ে আলোচনা করেছেন, গবেষণা করেছেন, যা বিশ্বের ভাষা বিজ্ঞানের ইতিহাসে ব্যতিক্রমী ঐতিহাসিক ঘটনা। তবে বিশ্বের ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করার ক্ষেত্রে দেখা গেছে তিনি বাংলা ভাষাকে কেন্দ্রবিন্দু করেই ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, যা বাংলা ভাষার পক্ষে খুবই মর্যাদার এবং ইঙ্গিতবাহী। মানুষ জাতির মনের ভাব প্রকাশের যত রকম মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভাষা। এইবার সবথেকে আশ্চর্যের ব্যাপার, আমরা অনেকেই জানি না, শিবের সময় থেকেই এটা শিবই জানিয়েছেন, সেটা হলো ভাষা হলো ভাব প্রকাশের একটি বাহন মাত্র। এই ভাষার অভিব্যক্তি কিভাবে হয়, ভাষাটা আসছে কোথা থেকে, খুব একটা বিস্ময়কর জিনিস না, সেটা কতগুলো ধাপে ধাপে আসছে। সেটা পড়া, প্রশান্তি, মধ্যমা, দোতমনা, বৈখরি, শ্রুতিগোচরা। ভাষার অভিব্যক্তির এই 6টা স্তর। এবং মজার কথা, আমাদের মেরুদণ্ডের মধ্যে যে বিভিন্ন চক্র রয়েছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, এইগুলো একদম মূলাধার থেকে ভাষার বীজ, যেটা ভাবের, তাকে বলে ভাব, সেই ভাব থেকে ধীরে 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 যে বীজ থেকে সে বীজের যে অঙ্কুরোদ্গম, সেই থেকে আস্তে আস্তে ভাষায় সেটা উত্তরণ ঘটছে। এবং সেটা ভারী আশ্চর্যের এবং খুব বিস্ময়কর ব্যাপার। মূলাধার চক্রের আর কি পরাশক্তি, সমস্ত অভিব্যক্তি বীজ, আমাদের সমস্ত অভিব্যক্তি বীজ ভাবাকারী যেটা, সেটা সমস্ত অভিব্যক্তি বীজ যেখানে নিহিত রয়েছে, বীজকে ভাষার রূপান্তর করা হয়নি, ভাবের বীজ, তাকে বলা হয় পরা, যেটা আমাদের মূলাধারে রয়েছে, মূলাধার চক্রে। স্বাধিষ্ঠানে প্রশান্তি, অর্থাৎ সেই বীজ যখন অঙ্কুরিত হচ্ছে, ভাবকে সংহত করা হচ্ছে, তাকে একটি চিত্র দেবার জন্য, একটা পিকচার দেবার জন্য, অর্থাৎ কি বলতে চাইছি সেটা মনে দেখতে পাচ্ছি, তাই এটার নাম প্রশান্তি। তারপরে আরও যখন উপরে উঠছে, তারপর মণিপুরে হচ্ছে মধ্যমা হচ্ছে কি না, এবার ভাবকে ভাষায় রূপান্তরিত করার আকুতি দেখা গিয়েছে, ভাবকে ভাষায় রূপান্তরিত করার আকুতি দেখা, ছটফট করছে আর কি। বাংলায় অনেক সময় আমরা
ভুলে গেলে বলি যে পেটে আসছে মুখে আসছে না। তা পেটে আসছে, পেটে কোথায়? সেটা হচ্ছে মণিপুর চক্রে। মণিপুর চক্রে মনে আসছে, কিন্তু আমার মনের স্মৃতিশক্তিতে আমি সেটা আনতে পারছি না। সেইটাই বলা হচ্ছে যে স্মৃতিভ্রংশের দরুন, আচ্ছা, অর্থাৎ মণিপুরে এসে গেছে কিন্তু তাকে ভাষায় ট্রান্সমিশন করতে পারছি না। স্মৃতিভ্রংশের দরুন স্মৃতিটা একটুখানি পুরানো হয়ে গেছে, তাই অস্পষ্ট হয়ে গেছে, তাই ভাবটাকে ভাষায় ঠিক রূপ দিতে পারছি না। সেটা হলো পেটে আসছে মুখে আসছে না। এবারে এই মধ্যমার পরের ধাপটা হচ্ছে দোতমানা, মানে আসার চেষ্টা করছে আবার পাচ্ছে না, আসার চেষ্টা মানে দনমনো, তার জন্য এটার নাম হচ্ছে দোতমনা, এবং ভাইব্রেশন হচ্ছে সেখানে। তা দোতমানা দেখা দিয়েছে, সেইটাই দোতমানা। তার পরে দোতমানা যখন কণ্ঠে আসছে, এইখান থেকে যখন কণ্ঠে আসছে, ভোকাল কর্ডে আসছে, তখন সে স্থূল ভাষার রূপ নিয়ে নিচ্ছে, স্থূল ভাষায় রূপ নিয়ে নিচ্ছে, কিন্তু এখনও বলতে পারছে না, স্থূল ভাষায় রূপ নিয়ে নিচ্ছে। কি বলবো, হ্যাঁ, সেটাই আসছে, কিন্তু বলতে গেলে আরও উপরে উঠতে হবে। কি সেটাকে বলা হয়, আচ্ছা, স্থূল ভাষায় রূপ নিয়ে নিচ্ছে, ভোকাল কর্ডে আসছে, তখন সে স্থূল ভাষা রূপ নিয়ে নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে বৈখরি শক্তি। বৈখরি শক্তি হলো ভাবের ভাষায় রূপান্তরণ হয়ে যাচ্ছে। আর শেষে হচ্ছে শ্রুতিগোচরা, যখন ওইখান থেকে বেরিয়ে ভাষা উচ্চারণ হচ্ছে, কানে শুনতে পাচ্ছি, অন্য সবাই শুনতে পাচ্ছে, তখন তার নাম হচ্ছে শ্রুতিগোচরা। এখন জীবের সাহায্য নিয়ে সেই বৈখরি শক্তি বাইরে ভাষায় রূপান্তর, ভাষা রূপে ব্যক্ত হয়ে যাচ্ছে। এই ছটা হলো ভাষার অভিব্যক্তি স্তর। সব ভাষায় এই পরা, প্রশান্তি, মধ্যমা, দোতমনা, এই সব পৃথিবীর যত ভাষা আছে এই স্তরগুলো আছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। বৈখরি থেকে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং একটা মজার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সুতরাং ভাষার ভেদে মানুষের ভেদ কি করতে পারি আমরা? কখনো করতে পারি না। পৃথিবীর সব ভাষার এই ছটা এই স্তরগুলো আছে, তাহলে আমরা এর ভাষা অমক, ওর ভাষা তমক, এগুলো করতে পারি না, আমরা করা উচিতও নয়। তো একটি যেমন উদাহরণ দিচ্ছেন এখানে, একটি ইংরাজি ভাষীর ছেলে যদি ছোটবেলা থেকে বাঙালি পরিবারে মানুষ হয়, বাংলায় হয়ে যাবে তার স্বাভাবিক ভাষা, ও তার 16 আনা টানটা বাংলা ভাষার প্রতি হবে। কারণ সে গোড়ার থেকে বাংলা শুনেছে বলে তার বৈখরি আর শ্রুতিগোচরা বাংলা হয়ে যাচ্ছে, ইংরাজি আর হচ্ছে না, বাংলা হয়ে যাচ্ছে। আবার তার ভাই হয়তো মানুষ হয়েছে জার্মান পরিবারে, তার ভাষা হয়ে গেছে জার্মান, স্বাভাবিকভাবেই ওই স্তরগুলো পার হয়েছে সবারই মতো। কিন্তু যেই বৈখরি আর শ্রুতিগোচরতা আসে, তখন ও যে পরিবেশে আছে, যে পরিবেশে মানুষরা কথা বলছে জার্মান ভাষায়, জার্মান পরিবারে, তখন ওই তাদের সে জার্মান ভাষা হয়ে যাচ্ছে। তাহলে সেই একইভাবেই সব পৃথিবীর সব ভাষায় আসে। সুতরাং ভাষাতে ভেদ করতে নিষেধ করছেন। সুতরাং ভাইয়ে ভাইয়ে তারা কি লড়াই করবে? করবে না। এই ভাষায় সমগ্র বিশ্বের মানুষের মধ্যে ভাবনা চিন্তার যোগসূত্র রক্ষা করে চলেছে। তাই ভাষা যত শক্তিশালী হবে, মানুষের ভাবের আদান প্রদানও তত ভালোভাবে প্রকাশের উপযোগী হবে। এই জন্যই যুগে যুগে ভাষাবিজ্ঞানীরা ভাষার উৎকর্ষ সাধনের চেষ্টা করে গেছেন। ভাষাকে ভাব প্রকাশের উপযোগী করে গড়ে তোলার জন্য তারা নানা দিক থেকে চেষ্টা করেছেন। ভারতবর্ষের ক্ষেত্রে প্রাচীনকালে এইরকম স্মরণীয় বরণীয় ভাষাবিদ, ভাষাতাত্ত্বিক ও ভাষাবিজ্ঞানী ছিলেন বৈয়াকরণিক পাণিনি, মহর্ষি পতঞ্জলি, বোপদেব, যাস্ক, ভর্তৃহরি প্রমুখ মনীষীবৃন্দ। বৈদিক ও সংস্কৃত ভাষা তাদের ঐতিহাসিক অবদানে
বিশ্বের শ্রেষ্ঠতম ভাষায় সমাদৃত হয়েছে। আধুনিক যুগে বাংলা ভাষার ক্ষেত্রে এই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভাষাবিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন প্রমুখ বিদ্বজ্জনেরা। আন্তর্জাতিক ক্ষেত্রে তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চায় অবতীর্ণ হয়েছিলেন ম্যাক্স মুলার, পিয়ারসন, ফ্রাঞ্জ বব প্রমুখ মনীষীবৃন্দ, যারা ইন্দো ইউরোপিয়ান ভাষাবিজ্ঞান চর্চায় ঐতিহাসিক পটভূমিকা রচনা করে গেছেন। সারা বিশ্বের এই মহৎ ভাষাবিজ্ঞানীদের যোগ্য উত্তরসূরি হচ্ছেন শ্রী প্রভাত রঞ্জন সরকার। বিংশ শতাব্দীর শেষে 80-র দশকে 8 বছরের মধ্যে বিস্ফোরণ তুল্য বিশ্বের ভাষাবিজ্ঞানের সামগ্রিক আলোচনায় এক অসাধারণ অভূতপূর্ব ঐতিহাসিক অবদান রেখে বিশ্বের সবাইকে বিস্মিত করে গেছেন। তার ভাষাবিজ্ঞান চর্চায় সারা বিশ্বের প্রত্যেকটি ভাষায় উপকৃত ও সমৃদ্ধ হয়েছে। বিশ্বের প্রত্যেকটি ভাষার প্রতি তার সজাগ দৃষ্টি ছিল এবং নিরপেক্ষভাবে প্রত্যেকটি ভাষার সার্বিক উন্নতির কামনা করে গেছেন। পৃথিবীতে ইতোপূর্বে কোনো ভাষাবিজ্ঞানী বিশ্বের 200টি ভাষার উদ্ধৃতি উল্লেখ সহ তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কিত আলোচনা গবেষণায় কাজ করেছেন, এরকম কোনো দৃষ্টান্ত নাই। কিছু ভাষাবিজ্ঞানী দলবদ্ধভাবে এরকম কোনো ঐতিহাসিক গবেষণামূলক প্রকল্পে অবতীর্ণ হয়েছিলেন, সেই রকমও কোনো নজির নেই। ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায় আন্তরিকভাবে ইচ্ছা প্রকাশ করেছিলেন ঠিক এইভাবে একটি বিষয়ের একদল গবেষক ও বিশেষজ্ঞ সহকারে প্রভাতরঞ্জন সরকারের প্রত্যেকটি সত্তার গবেষণা ও মূল্যায়ন করার কাজ শুরু করতে, যখন তিনি প্রভাত সঙ্গীতের মৌলিক গবেষণার সূত্রপাত করেছিলেন। এই চিন্তাটা তার এসেছিল, কিন্তু তার অকাল প্রয়াণে তা সম্ভবপর হয়ে ওঠেনি। তবে শ্রী প্রভাতরঞ্জন সরকার এককভাবে 8 বছরের অতি সীমিত সময়ের মধ্যে বিগত 15,000 বছরের ভাষা ও সাহিত্যের বিকাশ ও বিবর্তনের ইতিহাসে যে অকল্পনীয় নজির সৃষ্টি করে গেছেন, তার যথাযথ মূল্যায়ন সমগ্র মানবজাতির কল্যাণের জন্য যথাশীঘ্র সুসম্পন্ন করা অবধারিতভাবে করতেই হবে। অন্যথায় মানব সভ্যতার সামগ্রিক কল্যাণ ব্যাহত হবে, কারণ সারা পৃথিবী আধুনিক যোগাযোগ ব্যবস্থার অস্বাভাবিক উন্নতির জন্য এখন একটি গ্রামে পরিণত হয়েছে। তাই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভাষা ও সাহিত্যের গুরুত্ব যে সর্বাধিক, যা শ্রী প্রভাতরঞ্জন সরকার আধুনিক মানব সভ্যতার পথপ্রদর্শক হিসাবে সম্যকরূপে উপলব্ধি করেছিলেন এবং অত্যন্ত দায়িত্বের সঙ্গে যথাবিহিত পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রী প্রভাতরঞ্জন সরকার বিশ্বের সমৃদ্ধতম ভাষাগুলিকে প্রধানত 4টি শ্রেণীতে বিভাজন করেছেন। তা হল আর্য ভারতীয় ভাষাগোষ্ঠী, হিব্রু ভাষাগোষ্ঠী, লাতিন ভাষাগোষ্ঠী আর চৈনিক ভাষাগোষ্ঠী। এই ভাষাগুলির উৎস সন্ধান ও বিশ্লেষণ করে তিনি দেখেছেন বিশ্বের প্রত্যেক ভাষায় একই নিয়ম মেনে চলে। ইন্টারেস্টিং ব্যাপার। সূত্রে মণিগণা ইব, তিনি বলেছেন যে যখন লিপিমালা ছিল না তখনও শব্দবিজ্ঞানের ওপর দাঁড়িয়ে ভাষাগত ধ্বনিবিজ্ঞান ছিল, যার জন্য ওদের ইন্টারনাল লিঙ্ক একটা রয়ে গেছে আর কি। উপরিউক্ত 4টি ভাষাগোষ্ঠীর মধ্যে আর্য ভারতীয় ভাষাগোষ্ঠীর প্রাচীনত্ব সম্পর্কে
তার সিদ্ধান্ত ব্যক্ত করেছেন দ্বিধাহীন চিত্তে। তিনি বেদের ভাষা বিশ্লেষণ করে, শ্রী প্রভাতরঞ্জন সরকার, তিনি বেদের ভাষা বিশ্লেষণ করে ঘোষণা করেছেন ঋগ্বেদের প্রাচীনতম সূক্তগুলোর বয়স 15,000 বছর। ইতোপূর্বে আর কোনো ভাষাবিজ্ঞানী বেদের এত অধিক প্রাচীনত্ব প্রমাণ করতে পারেননি। তিনি বলেছেন এর চেয়ে প্রাচীন সাহিত্য হয়তো বৈদিক ভাষায় ছিল, কিন্তু তা আমাদের হস্তগত হয়নি, তা তখন লিপিবদ্ধও হয়নি, কোনো শাস্ত্রও ছিল না, আর মুখে মুখে এসেছে, অনেক কিছু হারিয়েও গিয়েছে। পৃথিবীতে এমন কিছু মহাপুরুষ মহামানবের আবির্ভাব ঘটেছিল যারা দূরদৃষ্টি সম্পন্ন মনীষী হিসাবে সমাজে চিরকাল সমাদৃত, স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন এবং থাকবেন। যেমন মহাসম্মতি নটরাজ সদাশিব, তিনি 7,000 বছর আগে মানব কল্যাণের জন্য যে সমস্ত জিনিস প্রবর্তন ও আবিষ্কার করে গেছেন, তার আবিষ্কৃত সেই সমস্ত জিনিস এখনও 7,000 বছর পরেও মানুষের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অঙ্গরূপে জীব ও জগতের কল্যাণের জন্য চরমভাবে প্রাসঙ্গিক। তার যোগ সাধনা, চিকিৎসা বিজ্ঞান, সঙ্গীত সাধনা, বিবাহ প্রথা ইত্যাদি ব্যতিরেকে বর্তমান সমাজের অস্তিত্বই বিনষ্ট হয়ে যাবে। তারই প্রদর্শিত পথে মানুষের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি 1000 বছর ধরে এগিয়ে এসেছে। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে শিবের শিক্ষা, শিবের পথ, শিবের উপদেশ মেনে চলা ছাড়া গত্যন্তর নেই। এখানেই নটরাজ সদাশিবের দূরদৃষ্টির সার্থকতা। এই রকম অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন মহামানব ছিলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। তার প্রবর্তিত জীবন দর্শন আরও ব্যাপকতর ও গভীরতর। তিনি যে মহাভারত সৃষ্টি করেছেন, তিনি যে মহাভারত সৃষ্টি করে গেছেন, সেই ভিত্তির উপর আজকে মহাবিশ্ব রচনার স্বপ্ন মানুষ দেখতে শুরু করেছে। তার প্রবর্তিত গীতার ভাব সম্পদ মানুষের জীবনের পথ চলার পথেও অনুপ্রেরণার উৎস। তিনিও মহাসম্মতি ছিলেন। পৃথিবীতে মহাসম্মতির মহান দায়িত্ব পালন করে গেছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজিও। তিনিও সমগ্র মানব জাতির কল্যাণের ভাবনায় ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং তা সম্পন্ন করে গেছেন। বিশ্বে মানব জাতির অস্তিত্ব যতদিন থাকবে তার নির্দেশিত পথেই মানুষে এগিয়ে যেতে হবে। ভাষাবিজ্ঞান চর্চার ক্ষেত্রেও তার সেই সুদূর প্রসারী দূরদৃষ্টির সম্যক পরিচয় আমরা পাচ্ছি। আজ থেকে 1000 বছর পরেও মানুষের যা দরকার বা প্রয়োজন হবে বিশ্বের ভাষাবিজ্ঞান চর্চায় তিনি তার উজ্জ্বল সাক্ষ্য রেখে গেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে তিনি ছিলেন একজন বাঙালি। তাই বাঙালি হিসাবে আমরা তার একটা পরিচয় দিতেই পারি। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা বাঙালি, যিনি আগামী দিনের পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়াসন আলোকিত করে থাকবেন। প্রভাত সঙ্গীতে আমরা এরই অনুরণন দেখতে পাই। তাই প্রভাত সঙ্গীতের সুরে গেয়ে উঠতে ইচ্ছা করে, রাজা তুমি মনে রাজা, বিশ্ব তোমার অধীনে, নিহারিকা থেকে অনু পরমাণু শাসনে, বিশ্ব তোমার
অধীনে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই পৃথিবীর মঙ্গল কামনা করি আমরা। নমস্কার। আমরা ধন্য হলাম আপনার বক্তব্যে। খুব সুন্দর। হ্যাঁ, এই আগামী দিনে আমাদের এই গবেষণা প্রকল্পে আরও এগিয়ে যাবেন আমাদের সাথে। হ্যাঁ, 70 না 74 বললেন, 73? কত বয়স বললেন? হ্যাঁ, বয়স কত বললেন? 73। হ্যাঁ, তো দিয়ে তো এগুলো বই ছাপার আকারে আমরা প্রকাশিত করব। তা যেটা আমি এর আগে বললাম বা বলেছি যে আমাদের দুটো গবেষণা প্রকল্প, গীতা থেকে গীতাঞ্জলি, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অভিযান, আর এই ভাষাতত্ত্বের প্রেক্ষাপটে এর একটা অভিযান, এটাও অভিযান। তো দুটোর মধ্যে একটা আভ্যন্তরীণ একটা যোগাযোগ রয়েছে। ভাষা, সাহিত্য, কাব্য, সঙ্গীত, সঙ্গীতই তো কাব্য, সাহিত্য। তো যাক, তো আপনার মতো, মহাদেবদার মতো আজকে চিত্তদা আসতে পারেননি। ওনারা পিতা কন্যা দুজনেই। চিত্তদা হচ্ছেন সংস্কৃত ভাষার লোক, কন্যা হচ্ছেন ভূগোলের স্কলার। তো আমাদের গবেষণায় এই ভূবিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান এর খুব প্রয়োজন রয়েছে। তো সবাইকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই রিসার্চ প্রকল্পের গবেষণা এটাও এগিয়ে যাক, আমাদের একটা নতুন দিশার সন্ধান দিক। মানুষের প্রভাতরঞ্জন সরকার আপনার বক্তব্যে যেটা হলো যে পৃথিবীর সব ভাষার কল্যাণ উনি কামনা করেছেন। তার জন্য ওনার ব্যাকরণ বিজ্ঞান, ওনার ভাষা বিজ্ঞান, একটা ভাষাকে কেন্দ্র করে চর্চা হয়নি। পাণিনি সংস্কৃত ভাষা নিয়েই মাথা ঘামিয়েছেন, বা অন্যান্য গ্রামারিয়ান যারা একটা পার্টিকুলার ভাষা নিয়ে চিন্তাভাবনা করেছেন। প্রভাতরঞ্জন সেখানে সারা পৃথিবীর, উনি 200টা ভাষার কথা বলেছেন যে আমি 200টা ভাষার কথা বলি। তো আসলে তিনি সারা পৃথিবীর ভাষায় জানতেন। 200টা ভাষার একটা আমি ব্যাখ্যা পেয়েছি যে পৃথিবীতে শুধু 200টি ভাষার ব্যাকরণ রয়েছে, বাকি ভাষাগুলোর ব্যাকরণ নেই। তো যাই হোক, এগুলোর তথ্য আগামী দিনে আরও উদ্ভাসিত হবে, প্রকাশিত হবে। আজকে আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের এই সান্ধ্যকালীন আলোচনা চক্র এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন। মাননীয় সভাপতিকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের আমার যথাযোগ্য সম্মান জানাই। আমি কোনো বক্তব্য রাখব না। উপস্থিত সকলকে আমার নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই সভা আজকে এখানে শেষ করলাম।